ঢাকা শহরের কোলাহল থেমে গেছে অনেক আগেই। রাস্তায় মানুষজন নেই বললেই চলে, কিন্তু রাজধানীর একটি অজ্ঞাত স্থানে তখন চলছে এমন কিছু যা সামনের দিনগুলোতে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক মানচিত্র পাল্টে দেবে। কেউ জানত না সে রাতে কি ঘটতে চলেছে, কেউ কল্পনাও করেনি যে পরের দিন সকালে যে খবর বাইরে আসবে তা দেশের প্রতিটি রাজনৈতিক দলের মেরুদণ্ডে শীতল স্রোত বইয়ে দেবে। গত বুধবার রাতের সেই বৈঠকের কথা এখন সবার মুখে মুখে। 2 দফায় অনুষ্ঠিত সেই গোপন আলোচনায় যারা উপস্থিত ছিলেন তাদের পরিচয় জানার পর অনেকেই প্রথমে বিশ্বাসই করতে পারেননি। একদিকে বাংলাদেশের জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব, অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। 2 পক্ষ মুখোমুখি বসেছিলেন এমন একটি সমঝোতার জন্য যা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আগে কখনোই দেখা যায়নি। বৈঠকের খবর যখন বাইরে আসতে শুরু করলো তখন প্রথমে অনেকেই ভেবেছিলেন এটি নিছক গুজব, কারণ এনসিপি এবং জামায়াত একসাথে আসবে এমনটা কেউ স্বপ্নেও ভাবেনি। জুলাই বিপ্লবের তরুণ নায়করা কিভাবে জামায়াতের মতো একটি দলের সাথে হাত মেলাতে পারে সেটা ছিল সবার কাছে এক বিস্ময়। কিন্তু রাজনীতিতে অসম্ভব বলে তো কিছু নেই। এখানে শত্রু আজ মিত্র হয়ে যায়, আর মিত্র কাল পরম শত্রু হয়ে ওঠে। এই বাস্তবতা বুঝতে না পারলে রাজনীতির মাঠে টিকে থাকাটাই কঠিন। খবরটা যখন নিশ্চিত হলো তখন দেখা গেল নীতিগতভাবে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। জামায়াত ইসলামীর এনসিপিকে 30 থেকে 50টি আসন ছেড়ে দিতে রাজি হয়েছে। এই সংখ্যাটা শুনে অনেকটাই চমকে উঠেছেন, কিন্তু এত বড় ছাড় দেওয়ার মতো উদারতা বাংলাদেশের রাজনীতিতে বিরল। কিন্তু জামাত কেন এই সিদ্ধান্ত নিল সেটা বুঝতে হলে আরও গভীরে যেতে হবে। এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন হলো বিএনপি কোথায়, তারা কেন এই সুযোগ হাতছাড়া করলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। গত কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক মহলে একটি কথা প্রবলভাবে ঘুরছিল যে এনসিপি বিএনপির সাথে জোট বাঁধবে। কারণটা স্পষ্ট ছিল, বিএনপির ভোট ব্যাংক বিশাল। তাদের সাথে গেলে এনসিপির প্রার্থীদের জেতার সম্ভাবনা অনেক বেড়ে যেত। এনসিপির অনেক নেতাও শুরুতে এই দিকেই ঝুঁকেছিলেন, কিন্তু বিএনপি যা করল তা ছিল এক অবিশ্বাস্য রাজনৈতিক ভুল। তারা দেখালো তাদের সেই পুরনো একটা চলনীতি, সে একই অহংকার যা অতীতে তাদের বারবার ক্ষতি করেছে। এনসিপির যেসব নেতা জুলাই বিপ্লবের মূল চালিকা শক্তি ছিলেন, তাদের নেতৃত্বে লক্ষ লক্ষ তরুণ রাস্তায় নেমেছিল। সেই নাহিদ ইসলাম কিংবা আক্তার হোসেনের নিজস্ব আসনেও বিএনপি নিজেদের প্রার্থী ঘোষণা করে দিল। তরুণদের জন্য 1 ইঞ্চি জায়গা ছাড়তেও তারা রাজি হল না। বিএনপির নেতৃত্ব সম্ভবত ভেবে বসেছিল যে স্বৈরাচারের পতনের পর তারাই একমাত্র শক্তি, তাদের আর কাউকে দরকার নেই, তারা একাই হয়তো সব আসন নিয়ে নেবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 5 আগস্টের বিপ্লব কোনো একটা দলের কৃতিত্ব নয়, এই বিপ্লব তরুণদের রক্তে অর্জিত। এই বিপ্লবে প্রাণ দিয়েছে শত শত তরুণ। তাদের আত্মত্যাগকে অস্বীকার করে কোনো দলের পক্ষেই এগিয়ে যাওয়াটা সম্ভব না। বিএনপির এই অবহেলা এনসিপিকে বাধ্য করেছে বিকল্প রাস্তা খুঁজতে। আর ঠিক সেই মুহূর্তে জামায়াতে ইসলামী এগিয়ে এসেছে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে। তারা প্রমাণ করেছে যে রাজনৈতিক উদারতায় তারা বিএনপির চেয়ে অনেক বেশি এগিয়ে। তারা তরুণদের গুরুত্ব বুঝেছে, তারা বুঝেছে আগামীর বাংলাদেশ এই তরুণদের হাতেই গড়ে উঠবে। তাই এদের আপন করে নেওয়াটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এখন প্রশ্ন উঠতে পারে, এই জোট কতটা শক্তিশালী হবে, এই সম্ভাবনা কতটুকু? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের 2 পক্ষের শক্তি এবং দুর্বলতা বিশ্লেষণ করতে হবে। এনসিপির কথাই আগে বলা যাক। জুলাই বিপ্লবের পর থেকে এই দলটির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের নাম এখন প্রতিটি বাঙালি তরুণের মুখে মুখে। তাদের দেখলে তরুণরা উদ্দীপ্ত হয়, তাদের কথা শুনলে তরুণরা স্বপ্ন দেখে একটি নতুন বাংলাদেশের। এই জনপ্রিয়তা এনসিপির সবচেয়ে বড় সম্পদ। কিন্তু শুধু জনপ্রিয়তা দিয়ে তো নির্বাচনে জেতা যায় না। নির্বাচনে জিততে হলে দরকার মাঠ পর্যায়ে শক্তিশালী সংগঠন, দরকার কেন্দ্র পাহারা দেওয়ার মতো কর্মী বাহিনী, দরকার ভোটের দিন মাঠ দখলে রাখার ক্ষমতা। আর এখানেই এনসিপির দুর্বলতা। তারা একটা নতুন দল, তাদের সাংগঠনিক ভিত্তি এখনও সেভাবে গড়ে ওঠেনি। প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে তাদের সত্যি কর্মী নেই। অন্যদিকে জামাত ইসলামের কথা ভাবুন, তাদের কাছে আছে দশকের পর দশক ধরে গড়ে তোলা একটা সুশৃঙ্খল কর্মী বাহিনী। প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে তাদের সংগঠন বিস্তৃত। তাদের কর্মীরা নিবেদিত প্রাণ, তারা নির্দেশ পেলে জীবন বাজি রেখে কাজ করে। এছাড়াও জামাতের আছে একটা বিশাল ভোট ব্যাংক। প্রতিটি নির্বাচনে তারা একটি নির্দিষ্ট সংখ্যক ভোট পায়। এই ভোট তাদের নিজস্ব সমর্থকদের কাছ থেকে আসে, যারা কখনো জামাত ছাড়া অন্য কাউকে আসলেই ভোট দেয় না। এখন চিন্তা করুন তো, এই 2 শক্তি যদি একসাথে হয় তাহলে কি হবে?
এনসিপির তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা এবং জামাতের সুশৃঙ্খল সংগঠন মিলে তৈরি হবে একটা অপ্রতিরোধ্য শক্তি। এই শক্তির সামনে অন্য যে কোনো দলের পক্ষে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে। কিন্তু এই জোটে এনসিপির লাভটা ঠিক কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আরও কিছু বিষয় বিবেচনা করতে হবে। প্রথমত, নির্বাচনী মাঠে জেতার জন্য যে সাংগঠনিক শক্তি দরকার সেটা এনসিপির নেই। জামাতের সাথে গেলে সেই অভাব পূরণ হবে। জামাতের কর্মীরা এনসিপির প্রার্থীদের পক্ষেই কাজ করবে, তারা কেন্দ্র পাহারা দেবে, তারা ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসবে। এটি এনসিপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো নিরাপত্তা। এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত বলা দরকার। গত কয়েক মাসে বাংলাদেশে যা ঘটেছে তা সবাই জানেন। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর তরুণ নেতারা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা বুঝতে পেরেছেন যে আধিপত্যবাদী শক্তি এখনও ওত পেতে আছে, তারা যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে। এই অবস্থায় নির্বাচনী মাঠে একা দাঁড়ানোটা খুবই ঝুঁকিপূর্ণ। জামাতের সাথে থাকলে এই ঝুঁকি অনেকটাই কমে যায়। জামাতের ক্যাডার ভিত্তিক শক্তি তরুণদের পাশে ঢাল হয়ে দাঁড়াবে। বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জ হোক কিংবা প্রতিপক্ষের হামলা, সবকিছু মোকাবেলায় জামাতের কর্মীরা সামনে থাকবে। বিপ্লব রক্ষা করতে গেলে আগে বিপ্লবীদের বেঁচে থাকতে হবে। এই সহজ সত্যটি এনসিপির নেতারা বুঝতে পেরেছেন, আর সেই বেঁচে থাকার গ্যারান্টি দিচ্ছে এই জোট। এখন প্রশ্ন আসতে পারে, জামাতে ইসলামের লাভটা কি? তারা কেন নিজেদের 30 থেকে 40টা আসন তরুণদের ছেড়ে দেবে? এখানেও আছে জামায়াতের সুদূর প্রসারী পরিকল্পনা। প্রথমত, জামাত চাইছে একটি নতুন ইমেজ তৈরি করতে। অতীতে জামাতের বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়েছে, তাদের নানাভাবে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এনসিপির মতো আধুনিক, শিক্ষিত এবং বিপ্লবী তরুণদের সাথে একসাথে কাজ করলে জামাতের ইমেজ অনেক বেশি আধুনিক এবং অন্তর্ভুক্তিমূলক হবে। এটি তাদের জন্য একটা বড় সুযোগ। ছাত্র শিবির অনেক আগে থেকেই এই কাজটি করার চেষ্টা করছিল, আর এখন মূল দল সেই পথেই হাঁটল। দ্বিতীয়ত, জামাতের থিঙ্ক ট্যাঙ্ক বুঝতে পেরেছে আগামীর বাংলাদেশ হবে তরুণদের। সনাতন ধারার রাজনীতি দিয়ে আর বেশি দিন টেকা যাবে না। নতুন প্রজন্মকে সাথে নিতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের স্বপ্নকে গুরুত্ব দিতে হবে। তাই জামায়াত ভবিষ্যতের ঘোড়ার উপর বাজি ধরতে রাজি হয়েছে, আর এটা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। বৈঠক সূত্রে জানা গেছে, জামায়াত প্রথমে 30টি আসন দিতে চেয়েছিল, অন্যদিকে এনসিপি চেয়েছিল 50টি। দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত সম্ভবত 40 থেকে 45টি আসনে রফাদফা হবে বলেই ধারণা করা হচ্ছে। এই সংখ্যাটি নির্বাচনী ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এই জোটের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটি হলো প্রতীক নিয়ে সিদ্ধান্ত। সাধারণত আমরা দেখি ছোট দলগুলো জোট করলে বড় দলের প্রতীকে নির্বাচন করে। অতীতে অনেক দল নৌকা কিংবা ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছে। এত ছোট দলের নিজস্ব সত্তা হারিয়ে যায়, তারা বড় দলের ছায়ায় থেকে যায়। কিন্তু এনসিপি সে প্রথাটাও ভেঙে দিয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি স্পষ্ট জানিয়েছেন, তারা কারও ধানের শীষ বা দাঁড়িপাল্লায় নির্বাচন করবে না। তাদের প্রার্থীরা লড়বেন শাপলাকলি প্রতীকে। এটি এনসিপির আত্মবিশ্বাস এবং মেরুদণ্ডের প্রমাণ। তারা অন্য দলের লেজুরঝুরি করতে রাজনীতিতে আসেননি, তারা এসেছিলেন নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে। তারা এসেছেন নতুন একটি রাজনৈতিক ধারা সূচনা করতে। জামাত এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে, অর্থাৎ এনসিপির প্রার্থীদের আসনে জামায়াত কোনো প্রার্থী দেবে না এবং এনসিপির শাপলাকলি প্রতীকেই জামায়াত কর্মীরা ভোট দেবে এবং কাজ করবে। এটি বাংলাদেশের ভোট রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়। সাধারণত জোট মানেই একটি দল প্রতীকে সব প্রার্থী, কিন্তু এখানে প্রতিটি দল নিজ নিজ প্রতীকে লড়বে, অথচ একে অপরকে সমর্থন দেবে। আর এটি এক অভূতপূর্ব রাজনৈতিক মডেল।